সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পূর্বের অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের পরে এবার আমরা সপ্তম অধ্যায়ের টিউটোরিয়ালে এসেছি। সো এই অধ্যায়ে আমরা যেটা জানবো, এই অধ্যায় হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন সম্পর্কে ধারণা, আন্ডারস্ট্যান্ডিং ইউজার ইন্টারফেস ডিজাইন। সো আগের অধ্যায়টি অবশ্যই তোমরা দেখেছো এবং সেখান থেকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি তোমাদের আগেও বলেছিলাম যে কমেন্ট সেকশনে তোমরা সময় উল্লেখ করে কমেন্টস করতে পারো এবং সেই কমেন্টসের উত্তর আমি দিব। তো আমরা আজকে যে অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়টা পড়ার আগে যেই সুরক্ষা সম্পর্কিত যে কথা, তোমরা ঘরেই থাকবা, নিরাপদ দূরত্ব মেনে চলবা এবং সাবান পানি দিয়ে হাত ধোয়ার যে বিষয়টা, কিছুক্ষণ সময় পর পর অথবা ঘন ঘন তোমরা হাত ধুয়ে ফেলবা এবং হাত ধোয়ার ক্ষেত্রে অবশ্যই 20 সেকেন্ড যেই বাধ্যবাধকতা আছে সেটা মেনে চলবা। সো আমরা এখন আনুষ্ঠানিকভাবে আমাদের অধ্যায়ে চলে যাব। সো প্রেজেন্টেশনে যাচ্ছি আমি। কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, এটা ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। এর বিষয়কোড হচ্ছে 66661, 7 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম ইউজার ইন্টারফেস ডিজাইন সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি বিকাশ চন্দ্র বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। চিত্রটির দিকে যদি তোমরা লক্ষ্য করো, এখানে দেখবা একজন কি করছে, একটি স্কেচ তৈরি করছে কিভাবে তার সফটওয়্যার বা তার যে প্রোগ্রামটা সে ডিজাইন করতে, প্রোগ্রামটা যে কাজ করবে তার আউটলুকটা কেমন হবে, যেখানে ইউজার তার প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করবে সেটা দেখতে কেমন হবে, অর্থাৎ ইন্টারফেসটা কেমন হবে সেটা ডিজাইন করতেছে। সো এই ডিজাইনটা যতটা ইফেক্টিভ হবে, যত সুন্দর হবে, যত ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারবো আমাদের সফটওয়্যার বা প্রোগ্রামটা, তত বেশি গ্রাহকের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং বেশি চলবে। সো আমরা আমাদের এই অধ্যায়ে জানতে পারবো কিভাবে একটা সুন্দর, সাবলীল এবং দর্শনীয় ইউজার ইন্টারফেস তৈরি করা যায়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই অধ্যায়টা যদি আমরা পড়ি বা এই অধ্যায়টা সম্পর্কে যে প্রেজেন্টেশনটা এটা আমরা দেখি, তাহলে যে জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তা হলো ইউজার ইন্টারফেস সম্পর্কে জানতে পারবো, ইউজার ইন্টারফেসের প্রকারভেদ জানতে পারবো, কমান্ড লাইন ইন্টারফেস এবং এর উপাদান বর্ণনা করতে পারবো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও এর উপাদান বর্ণনা করতে পারবো, ইউজার ইন্টারফেসের গোল্ডেন রুলস, একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে গেলে যে নিয়ম কানুনগুলা অবশ্যই ফলো করতে হয়, সেই নিয়ম কানুনগুলা সম্পর্কে আলোচনা করতে পারবো। সো সবার প্রথমে যেটা জানা দরকার ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে, ইউজার ইন্টারফেস বিষয়টা কি? ইউজার ইন্টারফেস হচ্ছে অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড ভিউ, যাতে সফটওয়্যার ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সমস্ত কার্যকলাপ সম্পন্ন করে। ইউজার ইন্টারফেসের মাধ্যমে ইউজার সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেট করতে পারে। ইউজার ইন্টারফেস চিত্রভিত্তিক, বর্ণভিত্তিক, অডিও ভিডিও ভিত্তিক ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। ইউজার ইন্টারফেস আকর্ষণীয়, সহজে ব্যবহারযোগ্য, রেসপন্সিভ হলে এটি সফটওয়্যারকে অধিক জনপ্রিয় করে তোলে। সো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে একটা ইউজার ইন্টারফেস হচ্ছে সেই জায়গা যেখানে ইউজার তার কার্যাবলী সম্পাদন করে এবং এটা যতটা সহজ, সুন্দর এবং রেসপন্সিভ হবে ইউজারের কাছে, সেটা তত বেশি গ্রহণযোগ্য হবে। এবং এই ইউজার ইন্টারফেসটা অনেক ধরনেরই হয়, আমরা যেটা উপরেও দেখলাম, এটা চিত্রভিত্তিক হতে পারে, বর্ণভিত্তিক হতে পারে, অথবা অডিও ভিজুয়াল সিস্টেমেরও হতে পারে। ইউজার ইন্টারফেস হচ্ছে একটি সফটওয়্যারের বা একটি প্রোগ্রামের প্রবেশপথ, যেখান থেকে আমরা কোনো কিছু কমান্ড করতে পারি অথবা কোনো কাজ দিতে পারি এবং সেখান থেকে সেই কাজের কাঙ্ক্ষিত ফলাফলটা নিতে পারি।
ইউজার ইন্টারফেস দুই প্রকারের হয়, এক হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, দুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। চিত্রটিতে যদি আমরা দেখি তাহলে আমরা যেটা এখানে যেটা পাচ্ছি এটি একটি কালো স্ক্রিনের মধ্যে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা হয়, আমরা কোনো একটা কমান্ড লিখলে সেই কমান্ডের জন্য যে অ্যাকশন বা যে ফলাফল সেটি হচ্ছে এটি কালো স্ক্রিনের মধ্যে কিছু লিখে সেই লেখার উপর বেস করে একটা রেজাল্ট পাওয়ার একটি উদাহরণ। অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের প্রথম যেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি জানলাম, প্রথম যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি জানছি আমরা, যেমন এই কমান্ড লাইন ইন্টারফেস, এটি কমান্ড লাইন ইন্টারফেসের একটি উদাহরণ। এখানে আমরা লিখে কোনো কাজ করতে হয়। সো আমরা এই সম্পর্কে ডিটেইলস এখন পরবর্তী স্লাইডে দেখব। আচ্ছা, ভিডিও ডিসপ্লে মনিটর আসার আগে কম্পিউটারের সাথে আত্মক্রিয়া সম্পাদনের জন্য কমান্ড লাইন ইন্টারফেস ছিল একটি অতি প্রয়োজনীয় টুল। এখন যে আমরা বড় বড় বিভিন্ন ডিসপ্লে ইউনিট বা অন্যান্য যেই মনিটর বা এই টিভি বড় বড় স্ক্রিনে পাচ্ছি, এগুলো শুরুর দিকে ছিল না। সেই সময় এই মনিটরগুলো আসার আগে কম্পিউটার সিস্টেমে বা আমরা যে কম্পিউটার সিস্টেমগুলো চালাতাম সেগুলোতে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য বা সেখানের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করার জন্য এই কমান্ড লাইন ইন্টারফেসটা বেশি ব্যবহৃত হতো। এই কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলা জানতে হবে বা যেই কমান্ড লাইন ইন্টারফেসটা কি সেটা বুঝতে গেলে নিচের পয়েন্টগুলোতে যদি আমরা লক্ষ্য করি, কমান্ড লাইন ইন্টারফেস একটি কমান্ড প্রমোট প্রদান করে। এটি কি করবে? একটি কমান্ড প্রমোট আগের অধ্যায়ের মতো এরকম কালো একটি স্ক্রিনের তো অন্য কালারের হতে পারে, সেটা একটা এরকম একটা প্রমোট প্রদান করবে আমাদের। ইউজার কমান্ড টাইপ করে সিস্টেমে যুক্ত হয়। ব্যবহারকারী কি করবে? তার প্রয়োজনীয় কমান্ড টাইপ করে সিস্টেমের সাথে যুক্ত হয়। ইউজারকে কমান্ডগুলোর সিনট্যাক্স এবং ব্যবহার সম্পর্কে জানতে হয়। যিনি কমান্ডগুলো দিবেন তাকে সেই কমান্ডটা কিভাবে লিখতে হয়, সেটার গঠনটা কি এবং এটা ব্যবহার করলে এটি ওই কমান্ডটা দিলে কি কাজ হবে সেটা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়। সফটওয়্যারের সাথে সর্বনিম্ন ইন্টারফেসের মাধ্যমে ইউজার তার প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করতে পারে। এক্ষেত্রে সফটওয়্যার আমরা কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করলে ন্যূনতম রিসোর্স বা সম্পদ ব্যবহার করে কম্পিউটারের সাথে বা সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারি। এক্ষেত্রে বেশি রিসোর্সের প্রয়োজন পড়ে না। খুব অল্প সংখ্যক, যেটি না হলেই না সেমন রিসোর্স দিয়ে কাজ সম্পাদন করা যায়। কমান্ড লাইন ইন্টারফেস খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়, যেহেতু এখানে গ্রাফিক্যাল কোনো জিনিস নেই এবং আমরা কমান্ডের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতেছি, যার ফলে যেটা হয় এখানে রেজাল্টটা বা কোনো কমান্ড দেওয়ার পর তার যে রেসপন্সটা সেটা খুব দ্রুত পেয়ে যায় এবং এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের তুলনায় অনেক দ্রুত গতি সম্পন্ন। কমান্ডগুলো মুখস্থ রাখতে হয়। এক্ষেত্রে যেটা এখানে যেহেতু ভিজুয়াল কোনো সুযোগ নেই, তার ফলে যেটা হয় আমাদের যে কমান্ডগুলো আমরা এতে প্রয়োগ করি সেই কমান্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। গ্রাফিক্যাল কমান্ড লাইন ইন্টারফেস গ্রাফিক্যাল ইন্টারফেসের তুলনায় অতি অল্প সংখ্যক কম্পিউটার রিসোর্স ব্যবহৃত হয়। যেটা আগেও বলেছি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যেই পরিমাণ রিসোর্স প্রয়োজন হয় সেই পরিমাণ রিসোর্স আমাদের কমান্ড লাইন ইন্টারফেসে লাগে না বা তত রিসোর্স আমাদের প্রয়োজন হয় না। কমান্ড লাইন ইন্টারফেসের উপাদান, একটা কমান্ড লাইন ইন্টারফেসের যে উপাদানগুলো লাগে সেগুলো আমরা নিচে দেখতেছি স্লাইডে। কমান্ড লাইন ইন্টারফেসের তিনটি উপাদান আমাদের আছে। একটা হচ্ছে কমান্ড প্রমোট, কার্সর এবং কমান্ড। কমান্ড প্রমোট বলতে আমরা কমান্ড লাইন ইন্টারফেস এটা দেখার সময় শুরুতে একটি উদাহরণ দেখেছিলাম বা একটি চিত্র দেখেছিলাম যেখানে একটি কালো স্ক্রিন ছিল। এই যে কালো স্ক্রিনটা যেখানে আমরা কমান্ডগুলো লিখবো এই জায়গাটাকে বলা হচ্ছে কমান্ড প্রমোট।
এবং কমান্ড প্রমোটের সময় কমান্ড প্রমোটে লেখার জন্য যে হরিজন্টাল লাইনটা থাকে যেখানে যেটা সচরাচর ব্লিঙ্কিং করে, এই যে আমরা কোনো কিছু টাইপ করলে যেখান থেকে উঠে বা লেখাটা আসে সেই জিনিসটাকে বা সেই হরিজন্টাল লাইনটাকে বলা হয় কার্সর। এই কার্সর দ্বারা আমরা এই কার্সরটার পজিশনে আমরা লিখতে হয় আমাদের, এবং যখন আমরা কোনো কমান্ড দিই, কমান্ড দিয়ে ইন্টার দিলে কার্সরটা তখন যখন আমরা ইন্টার দিই তখন কার্সর তার কার্যাবলী ছেড়ে দেয় এবং কমান্ডটাকে এক্সিকিউট করে যেই রেজাল্টটা আসে সেই রেজাল্টটা পাওয়ার পরে নিচের লাইনে আবার কার্সরটা তার অবস্থান নেয় নতুন কমান্ড নেওয়ার জন্য। সো প্রথমত যেটা থাকে কমান্ড উইন্ডো, তারপরে কার্সর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান কমান্ড লাইন ইন্টারফেসে সেটি হলো কমান্ড। এই কমান্ডটা কি, যে আমরা কি কাজটা কমান্ড লাইন ইন্টারফেসে করতে চাচ্ছি বা কাজটা কি হবে সেইটা যার মাধ্যমে আমরা উপস্থাপন করি বা লিখি বা সিস্টেমে দিই, সেটাই হলো ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা সিস্টেমকে জানায় যে কি কাজ তাকে করতে হবে এবং কিভাবে করতে হবে। সো আমরা যে তিনটা উপাদান পেলাম, সেই তিনটা উপাদানের মধ্যে প্রথমটা হলো কমান্ড প্রমোট, তারপরে কার্সর এবং তৃতীয়টা ইনস্ট্রাকশন। যদি আপনার আমি এটা বর্ণনা করলাম, যদি এই সম্পর্কে কোনো কনফিউশন থাকে এটা আপনাদের স্লাইডে আবার আমরা দেখতেছি। সেটা প্রথমটা হচ্ছে কি কমান্ড প্রমোট, যেখানে ইউজার যে কালো স্ক্রিনটা যেটার মধ্যে তাই সে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন গুলো লিখে, সেটাই হলো কমান্ড প্রমোট। কার্সরটা আমি যেটা আগে বললাম হরিজন্টাল লাইন, যেটা ব্লিঙ্কিং অবস্থায় থাকে, কোনো কিছু লিখতে বা মুছতে এটি চালনা করে বা ব্যবহার করা হয়। কমান্ড হচ্ছে নির্বাহত ইনস্ট্রাকশন, এটির এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে। কমান্ড নির্বাহের ফলাফল পর্দায় দেখানো হয়। আউটপুট যখন তৈরি হয় তখন কমান্ড প্রমোট কার্সর পরবর্তী লাইনে প্রদর্শিত হয়। যেমন আমরা যখন আউটপুটটা দেখায়, আউটপুটটা আসার পরে কার্সরটা যেটা আউটপুট যেখানে শেষ হয় তার পরবর্তী লাইনে কার্সরটা তার অবস্থান নিয়ে নেয়। সো এই ছিল কমান্ড লাইন ইন্টারফেসের উপাদান। পরবর্তীতে যাই। এখানে যেটা আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রতে যদি আমরা দেখি, একটা ইউজার ইন্টারফেস দেখতেছি। এই ইউজার ইন্টারফেসে কমান্ড বিভিন্ন কালারের সিম্বল এবং বা চিত্র, ছোট ছোট বিভিন্ন চিত্র আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রগুলোর মাধ্যমে আমরা এগুলাতে ক্লিক করে বিভিন্ন কাজ করতে পারি। যে কোনো এখন এই এক একটা চিত্র এক একটা আইকন হিসেবে উপস্থাপিত হয় এবং এই আইকনগুলোতে ক্লিক করে আমরা কি করতে পারবো, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা নির্দিষ্ট কাজে যেতে পারবো। সো আমাদের এই যে কাজটা, আমরা যেই আইকনগুলোতে ক্লিক করে বা আইকন বা চিত্র দেখে বুঝে কাজ করতে পারি, সেক্ষেত্রে এই কাজটা কিভাবে করতে হবে সেটা মুখস্থ না করে আমরা দেখে বুঝে করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো এই চিত্রের মাধ্যমে আমরা যেটা বুঝতেছি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেমন হতে পারে বা তার আউটলুকটা কেমন হয়। এখানে কমান্ডের পরিবর্তে বিভিন্ন চিত্র বা ছবি বা আইকনে ক্লিক করে সেখানে থেকে কাজটা করে নেওয়া যায়, যেটা কমান্ড লাইন ইন্টারফেসে সম্ভব ছিল না। এক্ষেত্রে যেটা হয়, আমরা কাজটা খুব সহজে করতে পারি এবং এই কাজটা করাতে স্বাচ্ছন্দ্য থাকে। কোনো কাজ সেই রকম ভাবে মুখস্থ করে রাখার কোনো বিষয় এখানে নেই। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে যেটা আমরা এখানে দেখতেছি, টেক্সটের পরিবর্তে কোনো সিস্টেম বা সফটওয়্যার ইউজার যখন চিত্র বা সিম্বলে ক্লিক করার মাধ্যমে ইন্টারেকশন করে থাকে তাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে। এক্ষেত্রে কাজ করার জন্য আমরা যেটা দেখতেছি বা যে অপশনগুলো এখানে আমরা পাই সেগুলো হলো ইউজার সিস্টেমের সাথে গ্রাফিক্যালি ইন্টারেক্ট করে। ইউজার সিস্টেমের সাথে যে যোগাযোগ বা তার যে তথ্যের আদান প্রদানটা হয় সেটা হয় গ্রাফিক্যালি।
বা চিত্রের মাধ্যমে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে হতে পারে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটার সংস্পর্শে বা সংমিশ্রণে হয়ে থাকে। এই সিস্টেমে কমান্ড লাইনের তুলনায় বেশি রিসোর্স ব্যবহার করতে হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে যেটা হয়, এখানে রিসোর্স বেশি প্রয়োজন হয়। কমান্ড লাইন ইন্টারফেসে যেখানে ন্যূনতম রিসোর্স লাগে, এখানে সেইভাবে হয় না। এটিতে কাজ করার জন্য আমাদের অনেক বেশি রিসোর্সের প্রয়োজন হয়। যেমন গ্রাফিক্যাল ভিউ তৈরি করার জন্য বিভিন্ন গ্রাফিক্স কার্ড এবং র্যাম রম অন্যান্য সাইজও বেশি লাগে। এর সাথে কি বড় মনিটর এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলা বেশি কনফিগারেশনের এবং অতিরিক্ত কিছু রিসোর্সের প্রয়োজন পড়ে থাকে। কোনো কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না। ইউজার সহজে সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে পারে। কাজের পরিবেশকে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করা যায়। উপরের যে পয়েন্টটা ছিল, ইউজার সহজে সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে পারে। যেহেতু কোনো কিছু মুখস্থ রাখার প্রয়োজন হয় না বা মুখস্থ করতে হয় না, তার ফলে ইউজার সহজে দেখে বুঝে কাজটা সহজেই করতে পারে এবং কাজের পরিবেশটাকে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করা যায়। চিত্রের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করলে সেটাকে দৃষ্টিনন্দন ভাবে এবং ইউজারের কাজের সুবিধা হবে এমন ভাবে উপস্থাপন করা যায়, যার ফলে কাজটা অনেক সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন হয়। এরপরে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কিছু উপাদান নিয়ে আলোচনা করব। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের প্রথম যে উপাদানটি সেটি হলো উইন্ডো। উইন্ডো হলো কিছু জায়গা যেখানে অ্যাপ্লিকেশনের কন্টেন্টগুলি প্রদর্শিত হয়। স্ক্রিনের আকৃতি অনুযায়ী উইন্ডোকে ছোট বড় বা রিসাইজ করা যায়। উইন্ডোকে স্ক্রিনের যে কোনো জায়গায় সরানো যায়। আমরা চিত্রে যে উদাহরণটি দেখতেছি, এখানে দেখলে আমরা বুঝবো উইন্ডো সম্পর্কে। যেমন আমাদের যেই ডেস্কটপ স্ক্রিন আছে বা আমাদের যেই উইন্ডোজের স্ক্রিনটা আছে বা যে কম্পিউটার অন করার পর যে স্ক্রিনটা আমরা পেয়ে থাকি, সেটার ভিতরে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন চালু করব তখন এই ধরনের কিছু ভিউ আমরা পেয়ে থাকি। এই যে স্ক্রিনের মধ্যে একটা যে এরকম ভিউ পাচ্ছি আমরা চালু করার পরে কোনো একটা অ্যাপ্লিকেশন, সেটাই আমরা উইন্ডো হিসেবে আখ্যায়িত করতেছি। এই উইন্ডোর মধ্যে আমরা অ্যাপ্লিকেশনের যে কার্যাবলী সেগুলা পেয়ে থাকি এবং এই উইন্ডোটাকে আমরা চাইলে স্ক্রিনের যে কোনো জায়গায় সরাইতে পারবো অথবা চাইলে ছোট বড় বা রিসাইজ করতে পারবো। চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, চাইলে মিনিমাইজ করতে পারবো, চাইলে স্ক্রিনের যে কোনো একটা সাইজ অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এরপরে যেটা আসে ট্যাব সমূহ। কোনো একটি অ্যাপ্লিকেশন একটির বেশি ইনস্ট্যান্স নির্বাহ করার সমর্থন করে, তখন এগুলো পৃথক উইন্ডো হিসেবে আবির্ভূত হয়। ট্যাব ডকুমেন্ট ইন্টারফেস (TDI) একাধিক ডকুমেন্টকে একই উইন্ডোতে ওপেন করতে ব্যবহৃত হয়। বর্তমানে ব্যবহৃত সকল ওয়েব ব্রাউজার এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। আমরা কম্পিউটার স্টুডেন্ট বা যারা কম্পিউটার সায়েন্সের কম্পিউটারের সাথে যুক্ত, তারা সকলেই ব্রাউজার কথাটির সাথে পরিচিত। এই ব্রাউজার যখন আমরা চালু করি, এই ব্রাউজারের ক্ষেত্রে যেটা হয়, ব্রাউজারে একসাথে আমরা একাধিক ওয়েবসাইট ওপেন করতে পারি। সো এই যে একাধিক ওয়েবসাইট আমরা যে ওপেন করি, একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের পাশে যেইভাবে উপস্থাপিত হয় সেই জিনিসটাকে বলা হয় ট্যাব। মানে একটা ব্রাউজার একই সাথে 3-4টা ওয়েবসাইট চালানো সম্ভব। সো এই বা একাধিক আরো বেশি চালানো সম্ভব। সেই ক্ষেত্রে কি হয়, যেই ট্যাবটাতে আমরা ক্লিক করি সেইটা ফ্রন্টে আসে, বাকিগুলা কাজ চলতে থাকে কিন্তু সেটা ব্যাকএন্ডে হয়। সো এই ধরনের যেই সিস্টেমটা, সেই যেমন এখানে আমরা দেখতে পারি, যেমন কি গুগল, টুইটার, ইউটিউব
বা আরো অনেক মজিলা ফায়ারফক্স এরকম অনেকগুলা ট্যাব এখানে খোলা আছে। সো আমরা যে কোনো এইভাবে আরো চাইলে একাধিক ট্যাব খুলতে পারবো। এটার মাধ্যমে যেটা হয় একই অ্যাপ্লিকেশন একই সাথে একাধিক ইনস্ট্যান্স চালনা করায়। এই চালনা করা একাধিক ইনস্ট্যান্সকে রাখার জন্য যে প্রক্রিয়া সেটাই হলো ট্যাব। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের পরবর্তী যেই উপাদানগুলো আছে তাদের মধ্যে আরেকটা হলো মেনু। মেনু হলো একত্রিত গ্রুপভুক্ত কিছু সংখ্যক স্ট্যান্ডার্ড কমান্ডের একটি অ্যারে। মেনু সাধারণত অ্যাপ্লিকেশন উইন্ডোর উপর দিকে প্রদর্শিত হয়। মেনুটা কি? মেনু হচ্ছে একগুচ্ছ কিছু সংখ্যক স্ট্যান্ডার্ড কমান্ডের অ্যারে। যেমন আমরা যদি আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো আমরা ব্যবহার করি বা সফটওয়্যার ব্যবহার করি এর মধ্যে যে দেখি যে আমরা কাজ করার সময় উপরে যেই ধরনের যে কমান্ড ইয়াগুলা যে জিনিসটা বারটা দেখতে পাই সেটাই সাধারণত মেনু বার। যেমন এখানে দেখেন আপনারা ফাইল, স্ক্যান, ভিউ, হেল্প এই ধরনের যেই বারগুলো থাকে, যে এই ধরনের তথ্য সমৃদ্ধ যে বারটা থাকে সেটাই হচ্ছে মেনু বার। এগুলাতে ক্লিক করলে আমি আবার কি কিছু সাব মেনু পাই। যেমন ফাইলের মধ্যে যেটা থাকে নিউ ফাইল, সেভ এজ, সেভ, ক্লোজ, এক্সিট এই ধরনের অনেক অপশন থাকে। সো এই ধরনের কাজগুলোকে সে একত্রিত করে একটা অ্যারেতে এই কাজের অ্যারেকে একসাথে রাখে। স্ক্যানে এরকম বিভিন্ন অপশন থাকতে পারে, ভিউয়ে বিভিন্ন অপশন থাকতে পারে। আমাদের কাজগুলাকে একটা নির্দিষ্ট জায়গায় অ্যারে আকারে উপস্থাপন করার যে প্রক্রিয়া বা যে কাজগুলো আমরা করব উইন্ডোতে, একটা অ্যাপ্লিকেশন উইন্ডোতে সেই কাজগুলা একটা নির্দিষ্ট জায়গায় রাখার যে প্রক্রিয়া সেটাই হলো মেনু। এরপরে আসে আইকন। আইকন একটি ক্ষুদ্র চিত্র যা সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন উপস্থাপনে ব্যবহৃত হয়। যখন আইকন সমূহ দুইবার ক্লিক করা হয় তখন অ্যাপ্লিকেশনের উইন্ডো ওপেন হয়। আইকন অ্যাপ্লিকেশন এবং ক্ষুদ্র ছবির মাধ্যমে সিস্টেম ইনস্টলকৃত প্রোগ্রাম সমূহ প্রদর্শন করে। সো আইকন জিনিসটা কি? যে কোনো একটা অ্যাপ্লিকেশন চালানোর ক্ষেত্রে সেটাকে উপস্থাপন করার জন্য যেই চিহ্নটা ব্যবহার করা হয় সেটাই হইল আইকন। যেমন একটা ডেস্কটপের যদি আমরা বা একটা উইন্ডোজ 10 এর সিস্টেমের মধ্যে চাই, সেখানে অ্যাপসে ক্লিক করলে এই ধরনের একটা ভিউ এর মতো আমরা পাই, যেখানে সেটাতে ইনস্টলকৃত বিভিন্ন অ্যাপ্লিকেশনের চিত্র আমরা খুঁজে পাই। এই চিত্রগুলা সেই অ্যাপ্লিকেশনটার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমরা যদি এই ক্যামেরাটা দেখি তাহলে এর দ্বারা যেটা হয় আমরা কি এটার দ্বারা রেকর্ড করব কিভাবে সেটা বুঝি। তারপরে অ্যালার্মের দ্বারা একটা সময় নির্দিষ্ট সময় যে বেজে ওঠার বা আপনাকে রিমাইন্ডার দেওয়ার যে ব্যবস্থাটা সেটা করে। ক্যালকুলেটর হিসাব নিকাশের জন্য কাজ করে। এই ধরনের বিভিন্ন কাজকে উপস্থাপন করার জন্য বিভিন্ন চিত্র বা আইকন বিভিন্ন ক্ষুদ্র ছবি ব্যবহার করার মাধ্যমটাই হলো আইকন। সো এই আইকনটাতে যখন আমরা ডবল ক্লিক করি তখন কি হয়, সেই অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন হয় বা সেই অ্যাপ্লিকেশনটা চালু হয়। আর এইভাবে আমরা কাজ করে বা যাতে সেই আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে চালু করতে পারি এবং এই ভিউ এর মাধ্যমে সহজে কোন অ্যাপ্লিকেশনে আমরা যাচ্ছি বা কোন অ্যাপ্লিকেশনটাতে আমার কাজ করা প্রয়োজন সেটা সহজে বোঝা যায় এবং কাজটা করতে সহজ হয়। এরপরে আসে কার্সর। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে উপস্থাপিত মাউস, টাচপ্যাড, ডিজিটাল পেন ইত্যাদিকে কার্সর নামে পরিচয় করানো হয়। কার্সর স্ক্রিনে হার্ডওয়্যার থেকে প্রাপ্ত ইনস্ট্যান্স সমূহ ফ্লো করে। এটি সাধারণত রিয়েল টাইমে সম্পাদন করতে পারে। একে অনেক সময় পয়েন্টার হিসেবেও চিহ্নিত করা হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে
আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি, যেমন মাউস, তারপরে টাচপ্যাড, ল্যাপটপের ক্ষেত্রে যেই স্ক্রিনে আমরা কার্সরটাকে মুভমেন্ট করার জন্য ব্যবহার করি সেই প্যাডটা, ডিজিটাল পেন, অনেক ক্ষেত্রে স্ক্রিনে ইন্টারেক্টিভ স্ক্রিনে কলমের দ্বারা লেখা যায়, এই ধরনের জিনিসগুলা কি আমরা কার্সর নামে পরিচিত করি। কার্সর কি করে, হার্ডওয়্যার থেকে, মানে যেমন যেই হার্ডওয়্যার বলতে মাউস, টাচপ্যাড, ডিজিটাল পেন, যেগুলা দ্বারা সিগন্যাল পাঠানো, এই ধরনের হার্ডওয়্যার থেকে প্রাপ্ত যেই ইনস্ট্রাকশনটা পায় বা যেই নির্দেশনাটা পায় সেটাকে সিস্টেমে ফ্লো করে, এবং এই যে সিস্টেমে তার যে ইনস্ট্রাকশন বা ইনস্ট্যান্স ফলো করার যে প্রক্রিয়াটা, সেটা হয় রিয়েল টাইমে, মানে যে সে যখনই কোনো কিছু হয় সেটা সাথে সাথেই সিস্টেমে দিয়ে দেয়। আর এই যেই কার্সরটা আমরা ব্যবহার করে থাকি সিস্টেমে, সেটাকে অনেক সময় আমরা পয়েন্টার হিসেবেও উল্লেখ করে থাকি বা চিহ্নিত করে থাকি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এর উপাদানের ক্ষেত্রে যেগুলা আমরা ব্যবহার করলাম, এগুলা ছাড়াও আরো বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়, তার মধ্যে কিছু এখানে উল্লেখ করা হলো। সেটা হলো কি, অ্যাপ্লিকেশন উইন্ডো, ডায়লগ বক্স, টেক্সট বক্স, বাটন, রেডিও বাটন, চেক বক্স, লিস্ট বক্স। অ্যাপ্লিকেশন উইন্ডো বলতে যেটা বোঝায়, আমার কোনো আইকনে ক্লিক করার পর, অ্যাপ্লিকেশন আইকনে ক্লিক করার পর যেই ইন্টারফেসটা চালু হয় বা যে ইন্টারফেসে আমরা আমাদের কার্যগুলো, পরবর্তী কার্যক্রমগুলো চালনা করি, সেটাই হলো অ্যাপ্লিকেশন উইন্ডো। ডায়লগ বক্স, ডায়লগ বক্সটা হচ্ছে কোনো কাজ করার সময় সেটার ইনফরমেটিভ কোনো ইনফরমেশন যে থাকে সেটাকে দেখানোর জন্য যেই জিনিসটা ব্যবহার, সেটা হলো ডায়লগ বক্স। টেক্সট বক্স, অ্যাপ্লিকেশনে কোনো কিছু লেখার, অ্যাপ্লিকেশনে কোনো তথ্য প্রবেশ করানোর জন্য যেই বক্সে আমরা তথ্যগুলো লিখে থাকি এবং সেটা সিস্টেমের মধ্যে যায়, সেই বক্সটাকে বলা হয় টেক্সট বক্স। বাটন, সিস্টেমের বা ওই অ্যাপ্লিকেশন উইন্ডোজে নির্দিষ্ট কাজ করার জন্য যে বাটনগুলো ব্যবহার করা হয় সেটাই হলো, বা যে বিশেষ সিম্বলটা ব্যবহার করে সেটা হলো বাটন। রেডিও বাটনটাও বাটনের মতোই, তবে এই ক্ষেত্রে অপশন সিলেক্ট করার জন্য আমাদের এটি ব্যবহৃত হয়, যেমন মেল ফিমেল। এক্ষেত্রে মেল হইলে মেল বাটনে ক্লিক করতে হয়, অথবা ফিমেল হইলে ফিমেল বাটনে ক্লিক করতে হয়। এরকম অপশনাল বাটনের ক্ষেত্রে চেক বক্স এবং রেডিও বক্সটা কাজ করে। এক্ষেত্রে রেডিও বক্সের ক্ষেত্রে যেটা হয়, এখানে যেরকম চিত্রটা আছে সেরকম একটা বক্স আসবে, সেখানে ক্লিক করলে সেটি কালো হয়ে যাবে। আর চেক বক্সের ক্ষেত্রে যেটা হয়, এটি চার কোণা একটি বক্স আছে, সেটাতে ক্লিক করলে টিক চিহ্ন আসবে, মানে এই অপশনটাকে আমি সিলেক্ট করতেছি এইটা। আর লিস্ট বক্সে যেটা হয়, একাধিক আইটেম সেখানে থাকে, সেই একাধিক আইটেমের মধ্যে আমাদের প্রয়োজনীয় যেই আইটেমটা বা যেই তথ্যটা সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। উল্লেখিত উপাদানগুলো ছাড়াও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে নিম্নলিখিত উপাদানগুলো থাকে, যেমন স্লাইডার, কম্বো বক্স, ডাটা গ্রিড, ড্রপডাউন। স্লাইডার, একটি উইন্ডো আমার যেই স্ট্যান্ডার্ড ডিসপ্লে ইউনিট আছে এর চেয়ে বড় হতে পারে, বা তার কন্টেন্ট অ্যাক্টিভ স্ক্রিনের চেয়ে বড় হতে পারে, বেশি হতে পারে। সেক্ষেত্রে যেটা করা হয়, তথ্যগুলোকে উপরে নিচে নেওয়ার জন্য বা স্ক্রিনটাকে উপরে নিচে করার জন্য যেই সুবিধাটা আমরা ব্যবহার করে থাকি বা নিয়ে থাকি সেটাকে বলা হয় স্লাইডার। এরপরে আছে কম্বো বক্স। কম্বো বক্স বলতে একাধিক ট্যাব মিলিয়ে কাজ করার, যেখানে কাজগুলো থাকে, মানে তিনটা অপশন থাকতে পারে একই জায়গায় আমরা তিনটা জিনিস দেখাবো। এই ধরনের প্রথম ট্যাবে ক্লিক করলে প্রথম ট্যাবের ইনফরমেশন, দ্বিতীয় ট্যাবে ক্লিক করলে দ্বিতীয় ট্যাবের ইনফরমেশন, তৃতীয় ট্যাবে
ক্লিক করলে তৃতীয় ট্যাবের ইনফরমেশন, কিন্তু দেখানোর যে জায়গা সেটা একই জায়গায়। এই ধরনের যে বক্সিং সিস্টেমটা সেটা হলো কম্বো বক্স। ডাটা গ্রিড, আমাদের সিস্টেমে ব্যবহৃত ডাটাগুলোকে দেখানোর জন্য ডাটা গ্রিড ব্যবহার করা হয়। ড্রপ ডাউনটা অনেকটা লিস্টের মতোই, যে আমাদের অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ডাটা সিলেক্ট করার জন্য ড্রপ ডাউনটা ব্যবহার করি। সো এতক্ষণ আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যে উপাদানগুলো আছে বা যে উপাদানগুলো এর মধ্যে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা ইউজার ইন্টারফেস ডিজাইনের কার্যকলাপ সম্পর্কে কিছু আলোচনা করব। ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো কাজ আমাদের করতে হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহ পূর্ণ করতে হয়। মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আমরা ডিজাইন করি এবং সেটাকে ডেভেলপ করতে চাই, তাহলে নিচে যে কাজগুলো দেওয়া আছে সেগুলা সম্পাদন করতে হবে আমাদের। এক হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপকরণ সমূহ সংগ্রহ। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপকরণ সমূহ সংগ্রহের ক্ষেত্রে যেটা হয়, যে একটা সিস্টেম কার্যকরী এবং ইউজারের কাছে গ্রহণযোগ্য করে তুলতে গেলে যেটা হবে, সেটাকে ইউজারের কাছে যে কাজগুলো আছে সেগুলো সহজে উপস্থাপন করতে হবে এবং ইউজার যাতে সেখান থেকে সহজে তার কাঙ্ক্ষিত ফলাফল বা আউটপুটটা পেয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সো এইরকম কার্যক্রম সম্পাদন করার জন্য আমাদের যেটা করতে হবে, এর সাথে সিস্টেমটার সাথে সম্পর্কিত সকল উপাদানকে একত্রিত করতে হবে এবং সেগুলা বিশ্লেষণ করেই আমাদের পরবর্তীতে ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজটা চালনা করতে হবে। ইউজার বিশ্লেষণ বলতে বোঝায় যে আমরা একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি করব সেটার জন্য টার্গেটেড কিছু ব্যবহারকারী থাকবে। টার্গেটেড যে ব্যবহারকারীগুলো আছে বা থাকবে, সেই টার্গেটেড ব্যবহারকারীগুলা কিভাবে সিস্টেমটাকে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা তারা সাবলীলভাবে সিস্টেমটাতে কাজ করতে পারবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এর ফলে যেটা হবে যে কাজটা তারা কিভাবে করতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য পাচ্ছে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। এরপর আছে টাস্ক বিশ্লেষণ। টাস্ক বিশ্লেষণ বলতে কাজটা কি আমাদের সিস্টেমে, কাজের উপস্থাপনটা কেমন এবং এই কাজটাকে কিভাবে আমরা আরো সহজ করতে পারি। টাস্ক বিশ্লেষণ করে আমরা যেটা করতে পারবো যে ইউজারের যে কাজটা, সেই কাজটা যাতে সঠিকভাবে হয়, কোনো ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি যেন সেখানে না হয় এবং এটা করার সময় আমাদের সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে যেন এর মধ্যে যে কাজটা আমরা করতেছি এর মধ্যে দ্বারা ইউজার কোনোভাবে ভুল না করতে পারে, অথবা করলেও সেখান থেকে সে যেন সহজে ফিরে আসতে পারে এবং ফিরে এসে তার যে কাঙ্ক্ষিত কাজ সেটা আবার পুনরায় করতে পারে। সর্বশেষ যে ধাপটা আছে সেটি হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ বলতে যেটা আমরা যে কাজই করি না কেন সেই কাজটা আমাদের চেক করে দেখতে হবে যে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। অনেক সময় আমরা ধারণা থেকেই যেভাবে ডিজাইন করতেছি বা যেভাবে প্ল্যানিং করতেছি সেভাবেই সবকিছু হবে এরকম ধরে নিই, কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যেভাবে আমরা কাজটা করতে চাচ্ছি বা যেটা করতে যাচ্ছি সেটা সেই রকম ভাবে হয় না। সেই ক্ষেত্রে আমাদের বারবার করা কাজগুলোকে পরীক্ষা করে দেখতে হবে এবং পরীক্ষা করার ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি পড়ে থাকে বা হয়ে থাকে সেইগুলা সংশোধনে এনে সিস্টেমটাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করতে হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রয়োগের টুল সমূহ।
বিভিন্ন ধরনের টুল বিদ্যমান যেগুলোর দ্বারা গ্রাফিক্যাল ডিজাইন সমগ্র জিইউআই তৈরি করতে পারে। এক্ষেত্রে একটি মাউস ক্লিকই যথেষ্ট কিছু সফটওয়্যার টুলসের সাথে এমবেডেড অবস্থায় থাকে। জিআইইউ টুলস জিআইইউ পাওয়ারফুল নিয়ন্ত্রণ এর প্রয়োগ করে সফটওয়্যার কাস্টমাইজেশনে ডিজাইনের প্রয়োজন মোতাবেক কোড পরিবর্তন করতে পারে। জিআইইউ টুলসমূহের ব্যবহার এবং প্ল্যাটফর্ম বিবেচনায় বিভিন্ন সেগমেন্ট ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মোবাইল জিআইইউ, কম্পিউটার জিআইইউ, টাচ স্ক্রিন জিআইইউ ইত্যাদি। নিচে জিআইইউ তৈরির বিভিন্ন টুল সমূহ তালিকা দেওয়া হলো। 1 হচ্ছে ফ্লুইড, 2 অ্যাফিন ভেক্টর অ্যান্ড্রয়েড, লুসিড চার্ট, 4 ওয়েব মেকার বা মার্কার, ভিজুয়াল স্টুডিও। এইগুলা হচ্ছে আমাদের জিআইইউ ইমপ্লিমেন্টেশনের টুলস। ইউজার ইন্টারফেসের গোল্ডেন রুলস, ইউজার ইন্টারফেস ডিজাইনের গোল্ডেন যে রুলস গুলো আছে সেগুলা আমরা এখন দেখব। শেইন্ডারম্যান ও প্লেইস্যান্ট রচিত ডিজাইনিং দ্য ইউজার ইন্টারফেস নামক বইয়ে উল্লেখিত নীতিগুলোকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিআইইউ ডিজাইনের ক্ষেত্রে গোল্ডেন নীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিশিষ্ট ডিজাইনারগণ যে নীতিগুলো দিয়েছেন সেগুলা প্রথমটি হচ্ছে স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি। স্ট্রাইভ ফর কনসিস্টেন্সি বলতে যেটা বোঝায়, আমরা অনেক সময় অনেক কাজ করি বা একটা সিস্টেমে বা একটা সফটওয়্যারে অনেকগুলা কাজ থাকে, তো সেই ক্ষেত্রে এই কাজ অনেকগুলো কাজের মধ্যে কিছু কাজ আছে যেগুলোর মধ্যে সামঞ্জস্যতা থাকে বা মিল থাকে। এই ধরনের যেই কাজগুলোর মধ্যে মিল আছে তাদের জন্য যেই কাজের পরিবেশটা বা কাজের যে ক্ষেত্রটা সেটার ক্ষেত্রে আমাদের একই ধরনের কাজ যেগুলা তাদের পরিবেশটা একই রাখাটা খুব আবশ্যিক। ওই সমস্ত কাজের জন্য যে সমস্ত শব্দ ভান্ডার আমাদের ব্যবহার করা হবে, যে প্রমোট গুডটা ব্যবহার করা হবে, যে মেনু ব্যবহার করা হবে, যে হেল্পিং স্কিমগুলো ব্যবহার করা হবে, সেগুলা দেখতে একই ধরনের হইতে হয়। এই ক্ষেত্রে যেটা হবে, ইউজার সফটওয়্যারটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। অথবা এই ক্ষেত্রে যদি এমন হয় যে বিভিন্ন একই ধরনের কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করতে হচ্ছে, বিভিন্ন লেআউটে করতে হচ্ছে, তাহলে তারা বিরক্ত হয়ে যেতে পারে বা তাদের সেটাতে অ্যাডাপ্ট হইতে সময় লাগবে। এনাবল ফ্রিকুয়েন্ট ইউজার টু ইউজ শর্টকাটস। যে সমস্ত ব্যবহারকারী সিস্টেমটা সচরাচরই ব্যবহার করে থাকে তারা সব সময় মেনুতে গিয়ে সকল কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাদের ক্ষেত্রে তারা বিভিন্ন কাজের জন্য যে শর্টকাট কিছু কমান্ড যদি থাকে, যেমন সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভে ক্লিক করে তারপরে কাজ করার ক্ষেত্রে কন্ট্রোল এস চেপে কাজ করতে ওয়ার্ডে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। অথবা কপি পেস্ট করার জন্য এডিট মেনুতে গিয়ে সেখান থেকে কপিতে ক্লিক করে কপি করা, আবার পেস্ট করার জন্য আবার এডিটে ক্লিক করে পেস্টে ক্লিক করা, এটা করাচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ব্যবহার করে কাজ করাটা মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য যারা সচরাচর এই সফটওয়্যারটা ব্যবহার করবে তাদের জন্য যে কাজগুলা বেশি বেশি করার প্রয়োজন হয় বা করতে হয় সেই ধরনের কাজে শর্টকাট তৈরি করতে হবে যাতে ইউজাররা সহজে সেই কাজটা করতে পারে। 3 নাম্বার যেই অপশনটা আছে গোল্ডেন নীতির ক্ষেত্রে, অফার ইনফরমেটিভ ফিডব্যাক। কোনো কাজ হওয়ার পরে বা কোনো কিছু মুছে ফেলার ক্ষেত্রে ইউজারকে তার অ্যাকশন সম্পর্কে জানাতে হবে। যদি আমরা এইভাবে জানাই তাহলে কি করতে পারবে, সে কি কাজটা করতেছে সেটা সম্পর্কে তার একটা সমগ্র ধারণা হবে এবং কি কাজটা হলো সেটার রেজাল্ট কি হবে বা এটার
কি ইফেক্ট করতে পারে সেই সম্পর্কে সে জ্ঞাত হবে এবং এই সমস্ত ক্ষেত্রে সে সচেতনভাবে কাজটা করতে পারবে। আর আমরা যদি কোনো ফিডব্যাক না দিই তাহলে সে যে কাজটা করলো সেটা হইলো কি না সেটা নিয়ে তার একটা কনফিউশন তৈরি হবে, অথবা অনেক সময় সে ভুলে কোনো কিছু ডিলিট করতে পারে। আর ডিলিট হওয়ার আগে আমরা যদি তাকে জানাই যে এটা ডিলিট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সে সচেতন হয়ে সেটা ডিলিট নাও করতে পারে, অথবা এবং ডিলিট করলেও সে নিজে থেকে কনফার্ম হয়ে তারপরে ডিলিট করবে। ডিজাইন ডায়ালগ টু ইল্ড ক্লোজার। বড় কাজের ক্ষেত্রে বা সময় সাপেক্ষ কাজের ক্ষেত্রে যেটা হয়, কাজটা কতদূর হইলো সেটা মানে কাজের সময়টাকে খুব দীর্ঘ মনে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করি যে কাজটা কতদূর গেছে, কাজটা 25% হয়েছে, 50% হয়েছে, 75% হয়েছে বা 100% হচ্ছে, এই ধরনের যদি ইন্ডিকেশন থাকে তাহলে ইউজারের যেটা হবে যে তার কাজটা কতটা অগ্রগতি আসছে সেই সম্পর্কে সে বুঝতে পারবে এবং কাজের প্রতি অনীহার যে বিষয়টা আসে বা কাজটা বাদ দেওয়ার যেই প্রবণতাটা তৈরি হতে পারে সেটা আর হবে না। এবং কাজের অগ্রগতি যখন সে 50% দেখবে তখন সে কি এমনিতেই পরবর্তী যেই কাজটা আছে সেটাতে চলে যেতে আগ্রহী হবে। এই ধরনের কাজের শুরু শেষের যেই ইন্ডিকেশনটা সেটা আমাদের সফটওয়্যারের মধ্যে বা সিস্টেমের মধ্যে থাকা প্রয়োজন। অফার সিম্পল এরর হ্যান্ডেলিং। একটি সিস্টেম এমনভাবে ডিজাইন করা দরকার যাতে ইউজার সেখানে বড় ধরনের কোনো ভুল করতে না পারে। কিন্তু যদি কোনো ব্যবহারকারী কোনো ভুল করে থাকে সেই ক্ষেত্রে সিস্টেমটা এমন হওয়া প্রয়োজন যেন ইউজার সহজে সেখান থেকে ফেরত আসতে পারে। মানে এমন যদি হয় যে সে কোনো একটা ভুল করে ফেললো কিন্তু সেটা সমাধান করতে পারলো না, এর ফলে যেটা হবে ইউজার সিস্টেমের প্রতি বিরক্ত হয়ে যাবে এবং এইভাবে করলে আমাদের সিস্টেম থেকে ইউজার কমতে থাকতে পারে। এই জন্য যেটা হওয়া দরকার যে কোনো একটা অ্যাকশন যদি ভুল করে কখনো নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা চাইলে যেন সেটাতে ব্যাক করে আসতে পারি সেই অপশনটা সিস্টেমে রাখা প্রয়োজন। আমি আসলে আচ্ছা, এরর হ্যান্ডেলিং এর ক্ষেত্রে যেটা হবে যে ভুল কোনো কিছু হইলে সেটা যেন সহজে সমাধান করা যায়। পারমিট ইজি রিভার্সাল অফ অ্যাকশন। কোন একটা কাজের এই সুযোগটা ইউজারকে উদ্বেগ মুক্ত করে। সাধারণত একটা কাজ অসাবধানতাবশত বা ভুলবশত করে ফেললে প্রয়োজনে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার যে সুযোগ থাকে সেটাই হলো পারমিট ইজি রিভার্সাল অফ অ্যাকশন। সাপোর্ট ইন্টারনাল ফোকাস অফ কন্ট্রোল। অপারেটরগণ সিস্টেমের পরিবর্তন এবং তাদের সম্পাদিত কার্যাবলী অনুযায়ী সিস্টেমের রেসপন্স প্রত্যাশা করে। রিডিউস শর্ট টার্ম মেমোরি লোড। মানুষের ক্ষেত্রে ইনফরমেশন প্রসেসিং সিস্টেমের অল্প সময়ে মেমোরি লোডের সীমাবদ্ধতা হলো প্রদর্শিত হওয়ার ক্ষেত্রে তথ্যসমূহ যতদূর সম্ভব সরল রাখা, একাধিক পেজ প্রদর্শন করা, উইন্ডো মোশন ফ্রিকোয়েন্সি কমানো এবং কোড নমোনিক্স ক্রমাগত কার্যাবলীর জন্য পর্যাপ্ত ট্রেনিং এর সময় বরাদ্দ করা। এতক্ষণ আমরা আমাদের প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সপ্তম অধ্যায় সিস্টেম সপ্তম অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়টি ছিল ইউজার ইন্টারফেস ডিজাইন সম্পর্কে ধারণা। তো আশা করছি তোমরা এতক্ষণ যে আলোচনাগুলো হলো বা যেই কথাবার্তাগুলো হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বিষয়গুলো আয়ত্তের মধ্যে এনেছো। এবং এই বিষয়গুলো যদি তোমাদের আয়ত্তের মধ্যে এসে থাকে তাহলে সেই আয়ত্তকৃত বিষয়ের মধ্যে কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবা এবং তোমরা এগুলো নোট করে রাখবা।
যেমন এখানে কিছু প্রশ্নমালা তোমরা দেখতে পাচ্ছ, যে কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা যেটা বুঝছো সেখান থেকে এই যে প্রদত্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে এবং সেগুলা নিজেদের মধ্যে আয়ত্ত করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং এক্ষেত্রে যেটা হবে, তোমরা কোন সময় সেই সময়টা এবং তোমার প্রশ্নটা কি সেটা উল্লেখ করে যদি কমেন্ট করো, সেক্ষেত্রে আমার তোমাদের প্রশ্নের উত্তর দিতে আরো সহজ হবে এবং তোমাদের আশা করি তোমাদের সমস্যাটা সমাধান করতে পারবো। সো যে এখানে এই মুহূর্তে কোশ্চেন অ্যান্সার নেওয়া সম্ভব হচ্ছে না, তবে এর আগে স্লাইডে যেটা আমি বলেছিলাম যে তোমরা এই প্রেজেন্টেশনের কোনো যদি বিষয়ে কনসেপ্ট নিয়ে তোমাদের আপত্তি থাকে বা কনফিউশনে থাকো, সেই কনফিউশনটা জন্য যে ভিডিওর যে সময়টা আছে সেই সময়টা উল্লেখ করে সেই কনফিউশনটা তোমরা লিখে কমেন্টে লিখবা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আশা করি তোমরা সবকিছু বুঝছো এবং এই যে প্রেজেন্টেশনটা সেটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, কষ্ট করে এই প্রেজেন্টেশনটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো তোমাদের আবার যে কথাগুলো বলবো, সবাই আমরা সচেতন থাকবো, সাবধানে থাকবো। এই পরিস্থিতিতে আমরা ভয়ভীতি না হয়ে কিভাবে এই সমস্যাটা থেকে উত্তরণ হওয়া যায় সেটার জন্য আমাদের ঘরে সরকার যে নির্দেশনাগুলো দিবে সেই নির্দেশনাগুলো আমরা মেনে চলবো এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমাদের উপরে যে নির্দেশনাগুলো আছে ঘরে থাকার, কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, এই সমস্ত কাজগুলো আমরা করব। সবাই সুস্থ থাকবো, দেশকে ভালো রাখবো, নিজেরা ভালো থাকবো। তোমরা সবাই ভালো থাকবা আর নিজেদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাবা এবং দেশের জন্য, দেশ যে ক্রান্তিকালে চলতেছে সেই ক্রান্তিকাল থেকে উত্তরণ হোক এই দোয়া করবা। এই এই কামনা করে আজকের মতো এই যে প্রেজেন্টেশন এটা আমরা শেষ করতেছি। সবাই খুব ভালো থাকবা। ধন্যবাদ।